আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিস চলছে, যেহেতু ইন্টারন্যাশনাল উইন্ডোটা এখন ওপেন রয়েছে এবং সেই ফ্রেন্ডলিগুলোর মধ্যে সবচেয়ে হাইলাইটেড যে ম্যাচটা নিয়ে সবাই কথা বলছেন সেটা হচ্ছে ব্রাজিল ভার্সেস ফ্রান্স। কারণ এই যে কয়েক মাস পরেই আসতে যাচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপের শিরোপার দাবিদার যদি বলতে হয় ডেফিনেটলি ফ্রান্স সেই তালিকায় থাকবে। গত বছরের বা গত আসরের তারা ফাইনালিস্ট ছিল, আর্জেন্টিনার কাছে তারা হেরেছিল। এবারও ফ্রান্স খুব শক্তিশালী একটা দল, আর ব্রাজিল যে দলটা রয়েছে কার্লো অ্যাঞ্চেলোটির আন্ডারে আস্তে আস্তে করে তারা তাদের পুরনো ছন্দ হয়তো ফিরে পাচ্ছে। এবং অ্যাঞ্চেলটি তার যেই প্রিভিয়াস এক্সপিরিয়েন্সটা রয়েছে আসলে ব্রাজিল ন্যাশনাল টিমকেও লিড করা, প্লাস ক্লাব ফুটবলে তার যেই ক্রেডেন্সিয়ালস রয়েছে সব কিছু তিনি জিতেছেন। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমরা যদি হিসাব করে দেখি, একজন লেজেন্ডারি কোচ, তার আন্ডারে ব্রাজিল দলটাকে আমার মনে হচ্ছে যে একটু শক্ত সমর্থ করার তিনি চেষ্টাটা করছেন। এই জায়গাটায় তিনি খুব একটা বেশি ফ্লেয়ার নিয়ে চিন্তা ভাবনা করছেন ব্যাপারটা এরকম না। রেজাল্ট বের করার জন্য যা করা দরকার সেরকমই একটা স্কোয়াড তিনি আস্তে আস্তে তৈরি করছেন এবং সেটার দিকে খুব সাবধানে তিনি এগিয়ে যাচ্ছেন। তো এই ফিফা ফ্রেন্ডলির এই উইন্ডোটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা দলের জন্য যারা ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করছে, স্পেশালি দ্য টাইটেল অ্যাসপিরেন্ট টিমস। কারণ তাদের কিন্তু এক্সপেরিমেন্ট করার সময় প্রায় শেষ এবং এই শেষ মুহূর্তে এসেই তাদের ওই স্কোয়াড গোছানোর কাজের জন্যই এই ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিগুলোতে প্লেয়ারগুলোকে বাজিয়ে দেখার একটা সুযোগ থাকবে এবং শেষ পর্যন্ত ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে কারা কারা জায়গা পাচ্ছেন সেটারও একটা সিদ্ধান্ত হয়তো এই ফ্রেন্ডলি শেষ হয়ে যাওয়ার পর তারা নিতে পারবেন, তাদের কাজটা সহজ হবে। এখন কাজ সহজ কার কার জন্য হচ্ছে কার কার জন্য হচ্ছে না সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। আমরা শুরুতেই আসলে ব্রাজিল টিমটার দিকে তাকাই। ব্রাজিল তারা কিন্তু খুবই শক্তিশালী একটা দল হতে পারতো, বাট কিছু জায়গা রয়েছে আমার মনে হয় যেখানে তাদের গ্যাপস আছে। সেই গ্যাপগুলোকে তারা কিভাবে কাভার করবে সেটা একটা চিন্তার বিষয়। আগেও সেই সমস্যাগুলো দেখেছি, এখনও সেই সিমিলার প্রবলেমসগুলো আছে। সেই প্রবলেমগুলো নিয়ে এক এক করে আসি। কিপিং পজিশনে ব্রাজিলের কোনো প্রবলেম নেই। তাদের কারেন্ট যে স্কোয়াড রয়েছে সেখানে অ্যালিসন, এডারসন, বেন্টো তারা রয়েছেন। মোস্ট লাইকলি অ্যালিসনই স্টার্ট করবেন ব্রাজিলের হয়ে এবং কিপিং পজিশনে দে হ্যাভ গুড ব্যাকআপস, এডারসনও রয়েছেন যেহেতু। আর ডিফেন্সের জায়গায় যদি যাই, সেন্টার ব্যাক পজিশনের জন্য দে হ্যাভ কোয়াইট আ ফিউ গুড অপশনস। আমরা যদি মার্কিনিয়াসের কথা চিন্তা করি, হিজ এক্সপিরিয়েন্স ইজ দেয়ার। অবভিয়াসলি প্রিমিয়ার লিগকে যিনি লাইট আপ করে দিয়েছেন, গ্যাব্রিয়েল মাগালেস, রিসেন্ট সময়ে ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্সিভ প্লেয়ার্স ইন দ্য প্রিমিয়ার লিগ, ইন দ্য ওয়ার্ল্ড, আমরা যদি সেভাবেও চিন্তা করি, লেফট ফুটেড তিনিই রয়েছেন। তবে গাব্রিয়েল মাগালেজের সার্ভিসটা পাবে না ব্রাজিল এই উইন্ডোতে। তিনি নিজেকে উইথড্র করে নিয়েছেন ইঞ্জুরির কারণে। কতটুকু ইঞ্জুরি, কতটুকু আর্সেনালকে হেল্প করার জন্য আমি জানি না, বাট অবভিয়াসলি তিনি এই ফ্রেন্ডলি উইন্ডোতে খেলছেন না। গাব্রিয়েলের এই অভাবটা কে পূরণ করবেন? সেখানে আইবানেজ রয়েছেন, সেখানে লিও পেরেরা রয়েছেন। এরা আসলে কতটুকু কি কাভার করবেন? মোস্ট লাইকলি আইবানেজ, তাকে আমরা দেখবো অ্যাজ আ সেন্টার ব্যাক পেয়ারিং মার্কিনিওসের সঙ্গে। এবং ফুল ব্যাক পজিশনে ব্রাজিলের যে মানে সমস্যাটা রয়ে গেছে সেটা কিন্তু এখনো কোনো পরিত্রাণ আমি দেখছি না। ঘুরে ফিরে যে নামগুলো আসে, ডানিলো, অ্যালেক্সান্ড্রো, ডগলাস সান্তোস, ওয়েজলি, তারা কিন্তু আসলে কেউ ওই মানের ফুল ব্যাকস নন যেটা আমরা আসলে ব্রাজিলের ওই লেজেন্ডারি টিমগুলোর মধ্যে দেখেছিলাম। সুতরাং এই ফুল ব্যাক পজিশনটা তাদের জন্য এখনো একটা সমস্যার কারণ হতে পারে। আমরা মিডফিল্ডে যাই, সেখানে এক্সপিরিয়েন্স আছে কিন্তু লেগস নেই। আমার কাছে মনে হয় যে এনার্জিটার খানিকটা অভাব রয়েছে, তবে এক্সপিরিয়েন্স খুব ভালো রয়েছে। আমার মনে হয় ডিফেন্সিভলি অ্যাস্টিউট থাকার জন্য এই প্লেয়ারগুলোকেই কিন্তু সিলেক্ট করছেন কার্লো অ্যাঞ্চেলটি। এটাই ব্রাজিলের এই টিমের মধ্যে একটা বড় ডিফারেন্স আমি লক্ষ্য করছি। তারা খুবই ডিফেন্সিভ মাইন্ডেড, খুবই স্টার্ডি, স্ট্রং। ইউরোপিয়ান ফুটবলের আপার এচেলন্সে খেলা যেসব খেলোয়াড় তাদেরকে পিক করছেন, এক্সপিরিয়েন্সকে কাউন্ট করছেন। তিনি ক্যাসেমেরো, তিনি তো এই মুহূর্তে দলের ক্যাপ্টেনই, তাকে রাখা হয়েছে। ডেফিনেটলি ফ্যাবিনিও আছেন আরও একজন খুবই স্টার্ডি ডিফেন্সিভ মিডফিল্ডার। আন্দ্রে সান্তোস, ড্যানিলো, গ্যাব্রিয়েল সারা, নামগুলো শুনে বুঝতে পারছেন যে নট ভেরি এক্সাইটিং নেমস, বাট অ্যাট দ্য মোমেন্ট আমার মনে হয় ব্রাজিলের জন্য এই স্টিলটা নিয়ে আসা প্রয়োজন। সেই স্টিলটা এই প্লেয়ারগুলো নিয়ে আসতে পারবেন। ব্রাজিলের সবচেয়ে এক্সাইটিং পার্টটাই হচ্ছে তাদের ফরওয়ার্ড। আজীবনই আমরা তাই দেখতাম এবং এখনও সেটাই রয়েছে। এবং ফরওয়ার্ড লাইনে এতগুলো ভালো অপশনস রয়েছে, আমার মনে হয় এখানেই সবচেয়ে বেশি রোটেশন করানোর সুযোগ থাকবে কার্লো অ্যাঞ্চেলটির। ভিনিসিয়াস জুনিয়র আছেন, রাফিনিয়া আছেন, মানে টু অফ দ্য বেস্ট ফরওয়ার্ডস ইন ওয়ার্ল্ড ফুটবল যদি এই মুহূর্তে আমরা চিন্তা করি। গ্যাব্রিয়েল মার্টিনেলি, আমি জানি না তিনি খুব একটা গেম টাইম পাবেন কি পাবেন না, মোটামুটি আর্সেনাল কোটায় তিনি ঢুকে পড়েছেন আমার কাছে মনে হয়। মাটিয়াস কুনিয়া ফ্রম ম্যানচেস্টার ইউনাইটেড, আরেকটা ডিফারেন্ট এক্স ফ্যাক্টর এলিমেন্ট তিনি অ্যাড করতে পারেন। হি ক্যান প্লে ইন দ্য উইং, হি ক্যান প্লে অ্যাট নাম্বার 10, বিভিন্ন রোলে তাকে আসলে ইউজ করা যায় এবং তার এনার্জিটা এতই ভালো আমার কাছে মনে হয় যে তিনি একটা আলাদা নতুন এলিমেন্ট অ্যাড করে দিতে পারেন এই দলটার মধ্যে। আর ইগোর থিয়াগোকেও নেওয়া হয়েছে, প্রিমিয়ার লিগের প্রুভেন স্ট্রাইকার, হালান্ডের পিছে মাত্র 19টা গোল দিয়ে, ইনফ্যাক্ট হালান্ডের পিছিয়ে তিনি 19টা গোল দিয়ে সেকেন্ড হাইয়েস্ট গোল স্কোরার হয়ে আছেন প্রিমিয়ার লিগে। ব্রেন্টফোর্ডের হয়ে খেলেন তিনি, তার প্রথম কল আপ তিনি পেয়েছেন এবং আমার মনে হয় একজন প্রপার সেন্টার ফরওয়ার্ড, একটা প্রপার ফোকাল পয়েন্ট যদি ব্রাজিল খুঁজতে চায় সেক্ষেত্রে ইগর থিয়াগোকে দিয়েও তারা কিন্তু স্টার্ট করাতে পারে। ইজ এ ভেরি গুড পোচার
এবং তার এই অ্যাবিলিটিটা রয়েছে। আর তারপর জোয়াও পেড্রো, আরেকটা দারুণ ফরওয়ার্ড, খুবই অ্যাজাইল, অনেকটা মাতিয়াস কুনিয়ার মতোই তার বিভিন্ন পজিশনে খেলার অ্যাবিলিটি রয়েছে, চেলসির হয়ে প্রচুর গোল দিচ্ছেন, চেলসি খারাপ খেললেও তিনি কিন্তু খুব ভালো ফর্মে রয়েছেন, সুতরাং তাকে নিয়ে আমরা খুব এক্সাইটেড হতে পারি আসলে। আর রায়ানকে অন্তর্ভুক্ত করা হয়েছে, নিউ নেম ইন দ্য ব্লক। রায়ান তিনি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সেমেনিওর জায়গায় বোর্নমাউথে ঢুকেছেন রাইট উইং, এবং সেখান থেকে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন। সো ওটার পুরস্কার হিসেবে তাকে রাখা হয়েছে, মোটামুটি ওয়াইড প্লেয়ার হিসেবে ভিনিসিয়াস জুনিয়রের ব্যাকআপ হিসেবেই মোস্ট লাইকলি তাকে রাখা হচ্ছে, বা রাফিনার ব্যাকআপ হিসেবেই তাকে রাখা হচ্ছে। দে হ্যাভ ভেরি গুড অপশনস ইন ওয়াইড পজিশনস, প্লাস সেন্টার ফরওয়ার্ড হিসেবে ইগোর জেসুসকে তারা চুজ করেছে, ইগোর থিয়াগোকে তারা চুজ করেছে, এটা আমার কাছে খুবই পজিটিভ লাগছে ব্রাজিলের জন্য। আর অন্যদিকে আমরা যদি ফ্রান্সের দিকে তাকাই, দে হ্যাভ আ ভেরি স্ট্রং স্কোয়াড দেমসেলস এজ ওয়েল, তবে তাদের কিপার পজিশনটা আমার মনে হয় একটুখানি সমস্যা রয়ে যাচ্ছে। মাইক মাইগনান, শেভেলিয়ার আর সাম্বা, তাদের তিন কিপার। শেভেলিয়ারকেই আমরা দেখেছিলাম আগের ম্যাচগুলো খেলাতে, সুতরাং দিদিয়ার ডেশম তাকেই আবারও খেলান কিনা সেটা দেখার বিষয়। নট দ্য স্ট্রংগেস্ট ইন দ্য কিপিং পজিশন ফ্রান্সের জায়গাটায়। ডিফেন্সিভলি দুই ভাই রয়েছেন, লুকাস হার্নান্ডেজ, থিও হার্নান্ডেজ, একজন ফুল ব্যাক একজন সেন্টার ব্যাক। লুকাস ডিনিয়ার রয়েছেন, তিনিও অ্যাস্টন ভিলার হয়ে বেশ ভালো খেলছেন এই সিজনে। কালুলুকে ইনক্লুড করা হয়েছে, ইব্রাহিমা কোনাতে ফ্রম লিভারপুল তাকে ইনক্লুড করা হয়েছে। উইলিয়াম সালিবা ছিলেন, তবে তিনি ইনজুরির কারণে ছিটকে গেছেন, এই কারণে ক্রিস্টাল প্যালেসের লাক্রয়কে ইনক্লুড করা হয়েছে স্কোয়াডের মধ্যে। উপমেকানোও রয়েছেন, অর্থাৎ সেন্টার ব্যাক পজিশনের জন্য বেশ ভালো কিছু অপশনস তাদের রয়েছে, তবে দুই একজনকে হয়তো মেকশিফট ফুল ব্যাক পজিশনে খেলতে হবে, কারণ থিও হার্নান্দেজ প্রপার লেফট ব্যাক হলেও রাইট ব্যাক পজিশনটা আসলে কে খেলবেন ফ্রান্সের সেটা আমরা আসলে নিশ্চিত হতে পারছি না। এই লাইন আপ থেকে অন্তত বোঝা যাচ্ছে না যে তাকে কারা খেলতে পারেন। মালো গুস্তো আছেন ফ্রম চেলসি, তাকেই হয়তো আমরা রাইট ব্যাক পজিশনে দেখতে পারি, আর না হলে হয়তো উপমেকানোকেও আমরা রাইট ব্যাক পজিশনে দেখতে পারি, যেটা এর আগেও দেশম খেলিয়েছেন এই দলটায়। মিডফিল্ড ভেরি স্ট্রং, ভেরি স্ট্রং। এই জায়গাটার মধ্যে আমার মনে হয় ব্রাজিলকে বাজিমাত করার ওই রসদটা ফ্রান্সের রয়েছে। এনগোলো কান্তে আছেন, কামাভিঙ্গা, চুয়ামেনি আছেন, দ্য রিয়াল মাদ্রিদ ডুও। মানু কোনে আছেন, তিনি লিগ ওয়ানে বেশ ভালো পারফর্ম করছেন। আর্জেন রাবিওত ইজ স্টিল দেয়ার। জায়ার এমেরি, দ্য মোস্ট এক্সাইটিং প্রসপেক্ট আমার মনে হয় মিডফিল্ডে, খুবই দারুণ একটা প্রসপেক্ট, তিনি পিএসজিতে খেলছেন এই মুহূর্তে। এই মিডফিল্ডটা আমার মনে হয় ব্রাজিলকে টেক্কা দিতে পারবে, এবং এই মিডফিল্ড ব্যাটেলটাতে মোস্ট লাইকলি তারা ফ্রেন্ডলি ম্যাচটা তো ডমিনেট করতে পারে, সেটা আমার ধারণা। আর ফরওয়ার্ড লাইন ব্রাজিলকে টেক্কা দেওয়ার মতোই, অনেকে বলতে পারেন ব্রাজিলের চেয়েও স্ট্রং ফরওয়ার্ড লাইন কিনা তাদের, সেটাও একটা আলোচনার বিষয় হতে পারে। মাইকেল ওলিসে তার ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন বায়ার্ন মিউনিখের হয়ে, তিনি লিগে, চ্যাম্পিয়ন্স লিগে সব জায়গায় ফাটিয়ে দিচ্ছেন। ওলিসে আছেন এই দলটায়, মার্কাস থুরাম আছেন, প্রপার একজন সেন্টার ফরওয়ার্ড। কিলিয়ান এমবাপ্পে হ্যাজ বিন রিকল ব্যাক, তার ইম্প্যাক্ট নিয়ে আলাদা করে বলার কিছু নেই, ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড এট দ্য মোমেন্ট। কোলুমুয়ানি আছেন আরেকটা ফরওয়ার্ড অপশন, টটেনহামে লোনে আছেন এই মুহূর্তে। হুগো একিটিকে ফ্রম লিভারপুল তিনি আছেন। ডেজিরে ডুয়ে তাকে নিয়ে আসা হয়েছে, এবং বারকোলাকে রাখা হয়েছিল ইনিশিয়ালি, তিনি ইনজুরির কারণে নেই, সেই কারণে ডেজিরে ডুয়েকে নেওয়া হয়েছে। উসমান ডেম্বেলে আছেন, মানে পিএসজির বেশ কিছু ভালো ভালো ফরওয়ার্ড এই দলটার মধ্যে ডেফিনেটলি আছেন। ম্যান সিটির রায়ান চার্কি তিনি জায়গা পাচ্ছেন। সো অপশনসের অভাব নেই, 7-8টা অপশন রয়েছে ফরওয়ার্ড লাইনে, সেখান থেকে আপনি হয়তো যে কোনো তিনজনকে স্টার্ট করাবেন, বাকি তিনজনকে হয়তো পরবর্তীতে নামাবেন। সো ডিডিয়ার ডেশাম্পস হ্যাজ আ লট অফ অপশনস গোয়িং ফরওয়ার্ড। এবং ব্রাজিল আর ফ্রান্সের ম্যাচটার কথা যদি আমরা চিন্তা করি, তাদের খুব ফেমাস কিছু ম্যাচ রয়েছে। স্পেশালি আমার কাছে মনে পড়ে যে 1998-এর যে ওয়ার্ল্ড কাপটা, প্রপারলি ফুটবল দেখার পর, এটা আমার দ্বিতীয় ওয়ার্ল্ড কাপ ছিল। 94-এর ওয়ার্ল্ড কাপ আমি প্রথম দেখেছি, তারপর 98-এর ওয়ার্ল্ড কাপটা দেখেছি, যেখানে জিনেদিন জিদানের আন্ডারে এই ফ্রান্স দলটা তারা ব্রাজিলকে ফাইনালে 3-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল। সো দ্যাট আই থিঙ্ক ইজ দ্য মোস্ট ফেমাস ম্যাচ যদি আমরা এই দুটো দলের মধ্যে চিন্তা করি। বাট খুবই খুবই ইন্টারেস্টিং হবে আমার মনে হয় পুরো ফিফা ফ্রেন্ডলি উইন্ডোতে বাংলাদেশের যে দুটো ম্যাচ রয়েছে সে দুটো বাদ দিলে বাদ বাকি যে টিমগুলো খেলছে, যে ম্যাচগুলো খেলবে, সেখানের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাচটাই বা সবচেয়ে হাই প্রোফাইল ম্যাচটা হবে ব্রাজিল ভার্সেস ফ্রান্সের এই ম্যাচটা। ওভারঅল দুই দলের স্কোয়াড এবং দুই দলের 11, দুই দলের ফর্ম, দুই দলের পারফরমেন্স সবকিছুর বিচারে আপনাদের কাছে প্রেডিকশন জানতে চাই। এই ম্যাচটাতে কাকে আপনারা ফেভারিট ধরছেন, এই ম্যাচ থেকে রেজাল্টটা কেমন হতে পারে, এবং কারা এই ম্যাচের স্টার পারফর্মার্স হতে পারেন দুই দলের পক্ষ থেকে জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।